অনেক কষ্ট করতে হচ্ছে এবং কষ্ট আপনারা করছেনও, এবং এলাকায় এলাকায় সবকিছু বন্ধ, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় বাজারগুলো ছাড়া। লকডাউনের মধ্যেই সারা ভারতবর্ষব্যাপী, সারা বিশ্বব্যাপী আজকে আমাদের সকলকেই থাকতে হচ্ছে। এটা একটা করুণ যন্ত্রণা, যে আগে কখনো দেখার স্কোপ আমাদের হয়নি। কিন্তু এর থেকে বাঁচতে গেলে আমাদের দু তিনটে অনুরোধ আগেও বলেছি, আবার বলছি, রিমাইন্ডার দিচ্ছি এবং বারবার বলব, লকডাউন যখন ভারত সরকার ডিক্লেয়ার করেনি, পশ্চিমবঙ্গ প্রথম লকডাউন অফিসিয়ালি সারা ভারতবর্ষে ডিক্লেয়ার হওয়ার আগে আমরা কিন্তু 3 দিন আগে থেকে লকডাউন ডিক্লেয়ার করে কাজকর্ম শুরু করেছিলাম। 2 হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালানো বন্ধ করা, দূরপাল্লার ট্রেন বন্ধ করা, ট্রেনে গায়ে গায়ে ভেসে আসা এবং তার থেকে রোগের প্রাদুর্ভাব, এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি। আজকে আবার সেই একই কথা বলবো যে এখনো তো পরিস্থিতি সেভাবে কোনো বেটার কিছু হয়নি, আমরা সব পরিবর্তন করে দেব। তাই কষ্ট করে আমাদের আরো কিছুদিন নিয়ম শৃঙ্খলা মেনে লকডাউনের মধ্যে চলতে হবে। যেখানে যেখানে লকডাউন 100% থাকবে 100%, যেখানে অল্প একটু রিল্যাক্সেশন সেখানে অল্প একটু রিল্যাক্সেশন, কিন্তু যেখানে আবার যদি গ্রিন জোনটা অরেঞ্জ জোন হয়ে যায় বা রেড জোন হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা বারবার করে আপনাদের বলবার চেষ্টা করছি। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এক্ষুনি ঘর থেকে বেরোবার চেষ্টা করবেন না প্লিজ, দয়া করে, খুব এমার্জেন্সি ছাড়া। যাদের দূরে দূরে আত্মীয় স্বজন আছে, মেডিকেল কেসগুলো আমরা বাইরে থেকে আনার ব্যবস্থাও করে দিচ্ছি। যেমন কোটার ছেলেমেয়েরা আজকে সন্ধ্যেবেলায় তারা বাসে উঠছে, তারা আসবে, প্রায় 2,5-3 হাজার ছেলে মেয়ে আসছে। আমাদের রেসিডেন্সিয়াল কমিশনারের অফিসারে পাঠানো হয়েছে, পুলিশ কোঅর্ডিনেট করেছে। তাদের 3 দিন লাগবে আসতে, এবং তাদের রাস্তায় কোথায় থাকবে, কিভাবে খাওয়া দাওয়া হবে, কিভাবে তারা আসবে, আমাদের কোঅর্ডিনেটর ক্যাবিনেট কমিটি অন কোভিড ম্যানেজমেন্টের সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দেখছে টোটাল পুলিশ এবং স্টেটের সাথে কোঅর্ডিনেট করে। মিদনাপুর পশ্চিমে যারা আজকে ছিলেন ভেলোর থেকে এসে বা চেন্নাই থেকে এসে, বা মিদনাপুর পূর্বে দীঘার ওপারে, তাদের অনেককেই আমরা অলরেডি ছেড়েছি। এরকম অনেক কেস আমাদের রিকোয়েস্ট করেছেন, ঝাড়গ্রামে অনেকে আজকে ছিলেন, তাদেরও আমরা নিয়ে এসেছি যতটা পেরেছি সম্ভব। এই মুহূর্তে আমি যেটা বলবো যে আমাদের মাস্কটা পরে থাকতে হবে কিন্তু, এবং আমি সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দায়িত্ব দিচ্ছি। এটা সুব্রত মুখার্জি পঞ্চায়েত মিনিস্টার এখানে আছেন, সিএস অলরেডি কথাও বলেছেন পঞ্চায়েত ডিপার্টমেন্টে। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আমাদের খুব কাজ করে, আমার আশার মেয়েরা, আইসিডিএস এর মেয়েরা যেমন খুব কাজ করে। আমি আজকে আপনাদের থেকে আমি আশার মেয়েদের যে যারা প্রায় 3.4 কোটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে, যেটা প্রায় 100% পপুলেশন আমাদের কভার করে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছে, কে কেমন আছে, তাদের একটা হেলথ স্ক্রিনিং করেছে। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, সেটা বড় কাজ করেছেন তারা, আগামী দিনও করবে। তাদের 4,000 মেয়েকে আমরা আবার ট্রেনিংও দিয়েছি, স্পেশাল ট্রেনিং। এবং সেই জন্য বলছি যে এটা যেমন আমরা করছি, সাথে সাথে আমি সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যারা আছে, এই মাস্কটা কিন্তু আমাদের সকলকেই ব্যবহার করবে আগামী দিন। করোনা আজ চলে যাবে না কাল চলে যাবে কেউ জানে না, কোনো ডেটাও বলতে পারছে না, ডিটেলস কোনো গবেষণাগারও বলতে পারছে না, কোনো এক্সপার্টও বলতে পারছে না। বাট সকলের একটা কথা, যে লাস্ট উইক অফ মে বা জুনের ফার্স্ট উইক পর্যন্ত বিশ্বের অনেকগুলো দেশও লকডাউন অ্যানাউন্স করেছে। কারণ একটা কোনো এই লোকটা আবার কোনো জায়গায় আগে এসছে, কোনো জায়গায় পরে এসছে, সেখানে তারা গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন দেখে ডিসিশন নিয়েছে। তো আমাদের এখানেও মোটামুটি মে মাস, কালকেও আমাদের যে ডাক্তারদের সাথে মিটিং ছিল, এক্সপার্টসরাও এই ওপিনিয়নটাই দিয়েছে, লাস্ট উইক অফ মে পর্যন্ত আমাদের খুব মেনে চলা উচিত। তারপরে হয়তো একটু কমবে, তারপরে আবার জুলাই আগস্টের বর্ষাকালে তখন আবার একটুখানি বাড়তে পারে, তখন আবার একটু সাবধানে থাকতে হবে, তারপর হয়তো আস্তে আস্তে এটা কন্টিনিউ করবে। যে কোনো একটা রোগ একদিনে শেষ হয়ে যায় না, ক্যারেক্টার বদলায়,
এ থেকে বিতে যায়, বি থেকে সিতে যায়, সি থেকে জিতে যায়, এবং ডেঙ্গু আপনারা দেখছেন প্রতি বছরই ক্যারেক্টার বদলায়। কিন্তু শুধু করোনা নিয়ে চললে চলবে না, টিকাকরণ বাচ্চাদের করতে হবে, কিডনি ডায়ালিসিস পেশেন্টদের দেখতে হবে, হার্ট আক্রান্ত চিকিৎসকরা মানে যারা পেশেন্টরা তাদের দেখতে হবে, প্রেগনেন্ট মাদার, গর্ভবতী মা, এটা তো দেখতে হবে। সুতরাং আমরা প্রাইভেট সেক্টরকেও বলছি, আমরা একটা অ্যাডভাইজারি দিচ্ছি যে তারাও হাসপাতালগুলো যেন খুব চালু রাখে এবং তারা যেন পেশেন্টদের ঘুরিয়ে না দেয়। একটা ভুল আপনাদের আমি ভাঙিয়ে দিতে চাই, গভর্নমেন্ট নিজে কতগুলো প্রাইভেট হসপিটাল আমরা কোভিড হসপিটালে যেন নিয়েছি 51 51টা হসপিটাল আমরা প্রাইভেট হসপিটাল আমরা সরকার থেকে নিয়েছি। সেই প্রাইভেট হসপিটালে যদি কেউ কোভিডের ট্রিটমেন্ট করে তার খরচা কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে, এটা মাথায় রাখবে। কিন্তু বাদ বাকি যারা প্রাইভেট হসপিটাল আছে তারা নিজেরা নিজেদের মধ্যে ট্রিটমেন্ট করুন না, তারা প্রিকশন নিয়ে চিকিৎসাটা কেন বন্ধ করে দিচ্ছে? আমাদের একই থাকবে সবার কাছে, ডাক্তারদের কাছেও পাড়ায় পাড়ায় অনেক চেম্বার বন্ধ আছে, যারা পারবেন নিজেদের প্রিকশন নিয়ে অল্প অল্প কেসগুলো করতে শুরু করুন। একবারে সব একবারে না করে একবারে দিয়ে না বাইরে কিছুটা টোটাল গাইডলাইন্স নিয়ে লকডাউন মেনটেন করেই করুন। এটা ঠিক অনেক সময় একটা পাড়ার ডাক্তারখানায় একসাথে 100 লোক ঢুকে যায়, সেটার প্রবলেমও হয়। সেটা তো হবে না, এটা বুঝতে হবে যে আমরা যেন কেউ পাশাপাশি দাঁড়িয়ে কিছু না করি, পাশাপাশি বসে কিছু না করি। সামাজিক নয়, এটা হচ্ছে মানুষের যে বসার দূরত্বটা, থাকার দূরত্বটা, কাজ করার দূরত্বটা, এটা কিন্তু মেনটেন করতেই হবে। এখন এটা থেকে কিন্তু আমরা ফিরে আসতে পারবো না। যখন ফিরে আসবো সময় হলে বলে দেওয়া হবে, কিন্তু এখন সময়ের কথা বলছে। এই দূরত্ব আমাদের কিন্তু মেনটেন করতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, দোকানে ভিড় করা চলবে না, মার্কেটে ভিড় করা চলবে না, রাস্তা দোকানে ভিড় করা চলবে না। কোনো একটা গাড়িতে গেলাম, আমরা যেমন বলেছি অ্যালাউ করেছি ট্যাক্সি, হোম যেটা পুলিশকে অ্যাপে পাঠানো হচ্ছে, ট্যাক্সির একটা অ্যাপ হয়েছে, আমরা সেখানে আরো কিছু ট্যাক্সিকে ইনক্লুড করে দিতে চাইছি, কিন্তু প্রোভাইডেড একজন সামনে বসবে, পেছনে দুজন বসবে, তার বেশি অ্যালাউ করা হবে না। কারণ অনেক প্রাইভেট ট্যাক্সিও বসে আছে, আমাদের বন্দিধারা থেকে শুরু করে কালো ট্যাক্সিও বসে আছে, হলুদ ট্যাক্সিও বসে আছে। সুতরাং এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ বসে ডিসিশন নিয়েছে। আমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লারিফিকেশন এখনো পাইনি, we are waiting for the clarification দোকান খোলার ব্যাপারে, সেই জন্য প্ল্যানিং করতেও আমাদের অসুবিধা হচ্ছে। এখনো আমরা ওয়েট করছি, বাট কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি যেটা মানডে থেকে আমরা, ইফ এভরিথিং ইজ অলরাইট, দেন আমরা ইমপ্লিমেন্ট করব। যেখানে স্ট্যান্ড অ্যালোন একটাই দোকান আছে, সোমবার থেকে হবে, একটাই দোকান আছে, পাড়ায় ছোট দোকান, বা ধরুন কিছু দোকান যেটা সামগ্রিক প্রয়োজন আছে, হোম ডেলিভারিও হতে পারে, এসেন্সিয়াল নন এসেন্সিয়াল দুটোই হোম ডেলিভারি আমরা অ্যালাউ করেছি। রেস্টুরেন্ট না হলেও খাবার সে বাড়িতে পাঠাতে পারে। সেই রকম মনে রাখবেন যে আমরা চাইছি যে কিছু দোকান, বিশেষ করে যে দোকানগুলো লোকে চায় ইলেকট্রনিক্সের দোকান, কিন্তু তার বড় ইলেকট্রনিক্স বাজার হলে আমরা খুলবো না, মার্কেট কমপ্লেক্স হলে খুলবো না, স্ট্যান্ড মানে একটাই দোকান, যেটা একমুখো দোকান, মানে একমুখো মানে একটা দোকানের মধ্যেই ব্যবসাটা। সেরকম স্টেশনারি বইয়ের দোকান, বইয়ের দোকান, রঙের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল চার্জিংয়ের দোকান, ব্যাটারি চার্জিংয়ের দোকান, হার্ডওয়্যারের দোকান, লন্ড্রি, চা এবং পানের দোকান, সেটাও কিন্তু মনে রাখবেন হোম ডেলিভারি অ্যালাউ। চায়ের দোকানে বসে আড্ডা মারা অ্যালাউড নয়, করা যাবে না এখনই। তারা চায়ের দোকান থেকে চা কিনে নিয়ে বাড়িতে খেতে পারে, পানের দোকান থেকে পান সিগারেট কিনে নিয়ে বাড়িতে খেতে পারে, এইরকম আর কি, যেটা আমরা ছোটবেলা থেকে দেখি পান বিক্রি দোকান। কাজেই হকার্স মার্কেটগুলো এখন খুলবে না, হকার্স কর্নারগুলো এখন খুলবে না, ফুটপাতে
ফুটপাতে যেসব দোকান বসে সেগুলো এখন খোলার প্রশ্নই নেই, যেহেতু এখন একটা ভয়ঙ্কর জিনিস চলছে। সবাই কিন্তু একসাথে আমরা হেল্প করতে পারবো না, স্টেজ বাই স্টেজ, ফেজ বাই ফেজ আমাদের করতে হবে। আমরা যেগুলো অ্যালাউ করছি খুব ইম্পর্টেন্ট, যেগুলো মানুষের প্রয়োজন আছে। আমরা গ্রিন জোনের ফ্যাক্টরি অ্যালাউ করছি, এবং এক্ষেত্রে গ্রিন জোনে কিছু স্টিল ফ্যাক্টরি, আয়রন স্টিল ফ্যাক্টরি, কিছু কনস্ট্রাকশনের ফ্যাক্টরি, কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য, বিশেষ করে যারা কনস্ট্রাকশন ওয়ার্কারদের রেখে তাদের টোটাল প্রোটোকল মেনে তাদের সাহায্য করে কাজ করবে, সেই কনস্ট্রাকশন আমরা অ্যালাউ করছি। স্পেশালি আমাদের গভর্নমেন্টের যে অনগোয়িং প্রজেক্টগুলো চলছে, পঞ্চায়েতের গ্রামীণ যোজনা, গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ রাস্তাঘাট তৈরি করা, তারপরে আমাদের পিএইচই, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট, এবং কনস্ট্রাকশন ওয়ার্কসে অন্যান্য যারা বড় বড় কাজ হাতে নিয়েছে, তারা যদি প্রোটোকল মেনে তারা কর্মীদের তার নিজের থাকার ব্যবস্থা করে, দূরত্ব মেনটেন করে, লকডাউন প্রোটোকল মেনে করতে পারে, তবেই আমরা এটা অ্যালাউ করবো। যার জন্য ওরা আমাদের একটা পিডব্লিউডি থেকে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে ওদের একটা মিটিং হচ্ছিল, বলেছে যে বিল্ডিং মেটেরিয়ালসের জিনিসগুলো চাই, তা নাহলে কি করে কনস্ট্রাকশনের কাজ হবে। যদি আমি পিডব্লিউডিও করি, যদি আমি ইরিগেশনও করি, যেমন মাঝের ব্রিজ কাজ আটকে আছে অনেকদিন ধরে, এখন বন্ধ আছে, রেল এটা কাজটা হয়ে যেতে পারে, এটা গ্রিন জোন আছে, এটা রেড জোন আছে, এইসব ক্ষেত্রে জিনিসগুলো কিনতে হবে, সেগুলো ডেলিভারি সিস্টেমে কিনে দেওয়া যেতে পারে। এবং এগুলো জেলায় জেলায় ডিএমএসপি এর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, যেগুলো গ্রিন জোন আছে সেগুলোতে তারা এই কাজগুলো অ্যালাউ করে। রেড জোন যেখানে আছে সেখানে পারমিশন নিতে হবে, কোনটা করবে কোনটা করবে। এই সমস্ত নিয়ে সচিব মন্ত্রীদের একটা কমিটিও করা হয়েছে, ইকোনমিক, যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমিক রিফর্মস নিয়ে ট্রান্সফার একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। তারা ওটা টাইম টু টাইম বসে তারা তাদের ওপিনিয়ন দেবে। কলকাতা হোম ট্যাক্সি অ্যালাউ একটু করে ফেস বাই ফেস, পুলিশ দেখে নেবে তার মতো করে, গ্রিন জোন বা অরেঞ্জ জোনে, তাকে আমি বলে দিয়েছি কিভাবে করবে। প্রাইভেট বাস যাদের লাইসেন্স আছে তারাও বসে আছে, ওয়ার্কারদের মাইনে দিতে পারছে না, সেক্ষেত্রে 20 জন করে নিয়ে অনলি সেই ডিস্ট্রিক্টের মধ্যে অন্য ডিস্ট্রিক্টে যাওয়া যাবে। গ্রিন জোন আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে যেখানে ডিএমএসপিরা পারমিশন দেবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পারমিশন দেবে, সেখানে তাদের বাসের পারমিশন অলরেডি আছে, এবং পারমিশন না থাকলেও যারা অন্য প্রাইভেট বাসে বসে আছে তারাও সেখানে চালাতে পারে, প্রোভাইডেড 20 জনের বেশি বাসে নেওয়া যাবে না। বাস ভালো করে স্টেলাইজ করতে হবে এবং মাস্ক সমস্ত ব্যবহার করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করতে হবে। যদি আমরা দেখছি এটা ব্যাহত হচ্ছে, তাহলে কিন্তু আমরা যেগুলো মুহূর্তে উল্টো করতে হবে। জুট মিলে অলরেডি কতগুলো চালু করেছি, রানি 45 এর মধ্যে 25 অ্যালাউ হয়েছে, এবং সেখানে 200 জন নিয়ে তারা কাজ করছে অলরেডি অনেকগুলো শিফটে। বাদ বাকিগুলো রেড জোনের মধ্যে আছে। রেড জোনটা যখন চেঞ্জ হবে তখন আস্তে আস্তে আমরা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করব। চায়ের বাগানে 25% করে দেওয়া হয়েছে, তারা করছে, বাট যখন আবার চা বাগানটা যদিও গ্রিন জোন আছে, কিছু দেখে নিচ্ছি আস্তে আস্তে। ফরেস্ট প্রোডাকশন যেগুলো আছে সেগুলো যদি ফরেস্ট প্রোডাকশন যেমন শুরু করে তাল পাতা তৈরি থেকে শুরু করে যারা বিভিন্ন তৈরি করে জঙ্গলমহল এলাকায়, তাদের বিক্রি করতে কোনো অসুবিধা হয় তাহলে গভর্নমেন্ট সেগুলোকে কিনে নেবে এবং গভর্নমেন্ট বিক্রির ব্যবস্থা করে দেবে। আমরা সেলফ হেল্প গ্রুপকেও কাজে লাগাবো এই জন্য। হাউজিং এর ডিপার্টমেন্টেরও কাজ হবে প্রোটোকল মেনে, যেটা আমরা বলে দিলাম, তখনই কাজ হবে যদি কনস্ট্রাকশন তার কর্মীদের ভেতরে রেখে সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে কাজ করতে পারে, তবেই। এগুলো গ্রিন জোনে করা হয়েছে। অ্যাক্টিভেট হবে সেটা হচ্ছে সোমবার থেকে। এটা পুলিশকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা বলার পরে পুলিশ নিজে এলাকায় সার্ভে করবে, কোন কোন দোকান খুলবে আর কোন কোন
সম্ভাবনা নেই, জাস্ট কিনতে বেরিয়ে চলে আসবে প্রয়োজনীয় জিনিসের করে। সেইটা দেখে প্রায়োরিটি দিয়ে পুলিশ এলাকায় কোন কোন দোকান খুলবে দোকানদারকে বলবে। এটা একটা হাতে রাখতে হবে, তার কারণ রেড জোনে নয়, গ্রিন জোনে, অরেঞ্জ জোনে। কারণ একটা দোকানে আমি যদি বলি আমি দোকানটা খুলে দিলাম, পাশাপাশি ফুটপাতে কিছু লোক বসে গেল, এখন তো বসে যাওয়ার এই টাইম নয়। রাস্তাঘাটে থুতু ফেলা, রাস্তাঘাটে রান্না করা, রাস্তাঘাটে জিনিস বিক্রি করা, এটা কিন্তু এখন সময় আসেনি। লকডাউন টোটাল হওয়া হবে, তারপরে এই সময়গুলো আসবে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু এর মধ্যে ছোট ছোট দোকানগুলো খুলতে আমরা অ্যালাউ করে দিলাম। যেগুলো ইকুইপমেন্টস কাজে লাগে, তার মধ্যে নাপিতটা কাজে লাগে লোকের অনেক, সেলুন বিউটি পার্লার, এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করেনি এই জায়গাটায়, এবং এটা যেহেতু মাখামাখি হওয়ার সম্ভাবনা আছে, দূরত্ব মেনটেন করা যাবে না, তাই এক্ষেত্রে আমরা একটু ওয়েট করে ডিসিশন নিই। আগে বাজার খোলা ছিল, বাদ বাকি যা ডিসিশন নেওয়া হয়েছে কন্টেনমেন্ট এরিয়াগুলো আমরা কিছু করতে পারবো না, এগুলো টোটাল লকডাউন থাকবে। এখানে যেভাবে কাজ হচ্ছে সেভাবেই হবে। অনেকের অসুবিধা হবে, তাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, কিছু করার নেই। বাদ বাকি ডিটেলস কোন দোকান খোলা থাকবে কোন দোকান খোলা থাকবে না, এটা আজকে মিটিং থেকে অনেক সাজেশন এসছে এবং অনেক ট্রেডার্স আমাদের সাথে যোগাযোগও করেছে। সেটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সকলে বসে, সেক্রেটারির সাথে বসে সচিব পর্যায়ে পুলিশের সাথে বসে একটা তালিকা তৈরি করে পরশুদিন আপনাদের কাছে রিটিন অর্ডারটা দিয়ে দেবে। তাহলে আপনারাও মানে কেউ জানলো না হঠাৎ একটা দোকান খুলে ফেললো, সেটা না করে এলাকায় দেখে নেবে কোনটা খোলা যায়, কোনটা খুললে। ধরুন একটা দোকান আমি খুলে দিলাম, তাতে 4টেও খরিদ্দার আসে না, বাট 4টে খরিদ্দারও তো আসে, সেই রকম দেখতে হবে। একটা দোকান আমি খুলে দিলাম, সেখানে 50 জনের ভিড় করে দাঁড়িয়ে রইল, তার থেকে আবার ছড়িয়ে গেল, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন, আর একটু সহযোগিতা করুন প্লিজ। রেশন দোকান, ব্যাগ এবং ধান মিল এগুলো চালু হচ্ছে আমাদের। আমরা ধান মিলটা ডাইরেক্ট আমরা তাদের ধান মিল চেক মিল, ওটা আমরা ডাইরেক্ট তাদের ব্যাংকে ট্রান্সফার করবো, যেহেতু ভিড়টা না হয়। আর বাদ বাকি নানা রকম সিস্টেম যেগুলো আছে গভর্নমেন্ট দেখে নেবে, টাইম টু টাইম সোশ্যাল স্কিম বন্ধ হবে না, সোশ্যাল স্কিম যা চলার চলবে। প্রাইভেট নার্সিং হোমগুলো আস্তে আস্তে হেল্প করুক, এটা আমরা নিশ্চয়ই চাইছি। এবং কেউ কেউ যেটা ঘটানোর চেষ্টা করেছিলেন কলকাতায় একেবারে বেড নেই ভর্তি হবার, এটা ঠিক নয়। কত বেড এখনো আছে কলকাতায় কোভিডের জন্য? 790 বেড বলছে এখনো আছে। বিবেকও এখানে আছে, হেলথ সেক্রেটারি, চিফ সেক্রেটারি, 790 বেড এখনো রয়েছে। আমরা চাইলে তো কোভিডে আক্রান্ত, কারণ আপনারা দেখলেন তো আমরা যে একটা যৌক্তিক সিদ্ধান্ত নিলাম, মাইল্ড কেসগুলো বাড়তে থাকবে, কিন্তু এখানে হেলথকে একটা জিনিসই করতে হবে, যেটা আমরা অলরেডি বলেছি। আমাদের যেটা অসুবিধা হচ্ছে, আমাদের ল্যাব কম, আমাদের ম্যান পাওয়ার অনেক বাড়িয়েছি আমরা, কিন্তু আসলে আগে থেকে জানতেন এটা হবে। মুম্বাই দিল্লিতে 50-60টা করে আছে আগে দেখি, কিন্তু আমাদের এখানে নেই। ছিল একটা ল্যাব, তাই নিয়ে আপনারা চিন্তা করছেন, 1টা থেকে 16টা বাড়লো, 2টো আবার বন্ধ হয়ে গেল, 14টা। এখনো বর্তমান দিনগুলো যেটা আমরা করতে পারিনি, আমরা চেষ্টা করছি। কেউ কেউ না জেনে নানা রকম রাজনীতিও করছে, এমনকি রুটিন কেসগুলো নিয়েও রাজনীতি করছে। এগুলো রাজনীতি করার জায়গা নেই, জানেন এই সময়টা রাজনীতি করার জায়গা নয়। এই সময়টা মানুষের পাশে থেকে হেল্প করার দরকার। একদিকে লকডাউনও করবো, আরেকদিকে রাজ্য সরকারের সকাল থেকে রাত পর্যন্ত শ্রাদ্ধ করে বেড়াবো, মানুষকে কোনো সাহায্য দেবো না। আমার কাছে ভিডিও কনফারেন্সিং গুলো আছে, আমি জানি, অডিও কনফারেন্সিং গুলো আছে, আমি দিতে পারি আপনাদের ডকুমেন্ট সহ। যেখানে রেশন দেবে আমরা গিয়ে বলবো দেখো তৃণমূল দিচ্ছে না, এটা আমাদের এইসব কাজগুলো করবো। অর্থাৎ ভালো কাজে ভাবি হবো না, একটা দেখলে দৌড়ে বেড়াবো। একটা জায়গায় একটা হসপিটালে একদিন 10টা রোগী মারা যেতেই পারে, আবার একটা হসপিটালে একটা রোগীও মারা নাও যেতে পারে। আপনারা কি গড় অ্যাভারেজ জানেন বছরে কত মানুষ মারা
আমি যতটুকু জানি 5 বছর কমে আমি একটা নিয়েছিলাম 17, 18, 18, 19 প্রায় 4 লক্ষ সামথিং 5 বছরের উপরে যারা আছে তারা মারা যায়, এবং 15 বছরের উপরে সেটাও 4 লক্ষ সামথিং 68-75,000। সুতরাং মনে রাখবেন সবই কোভিডের পেশেন্ট কিন্তু নয়, কখনো হার্টের পেশেন্ট মারা যায়, কখনো নিউমোনিয়ার পেশেন্ট মারা যায়, কখনো কিডনির পেশেন্ট মারা যায়, কখনো স্ট্রোকে মারা যায়। এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু একটা হসপিটালে একটাই তো ব্লক থাকে, সেখানে আবার অনেকে নিতে আসে না, ডেড বডি টাইমে নিতে আসে না। এখন অনেকে আবার বলছে এখানে কোভিড হসপিটাল কেন হবে, ওখানে কোয়ারেন্টাইন সেন্টার কেন হবে, এখানে আমি ডেড বডি দিতে পারবো না আমার পরিবারে। এরকম কিছু অনেক আছে। নার্সরা বাড়িতে গেলে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ডাক্তাররা চিকিৎসা করে বাড়ি যাচ্ছে তো বলছে ডাক্তার করোনা ট্রিটমেন্ট করেছে। আর ভাই সবটাই তো আমাদের, যারা ট্রিটমেন্ট করছে তারাও আমাদের, ট্রিটমেন্ট যাদের জন্য করা হচ্ছে তারাও আমাদের। করোনা রোগকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা অচ্ছুত রোগ নয়, অস্পৃশ্য নয়। প্রবলেম একটাই, ভাইরাসটা মানুষের থেকে, এটা মানব ভাইরাস, মানুষের থেকে ভাইরাসটা আমাদের কথা বলার মধ্যে দিয়ে, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে, একে অপরের মিক্স আপ হওয়ার মধ্যে দিয়ে আসছে। সেই জন্যই এটা আমাদের চিন্তা। ডেঙ্গু মশা বাহিত, আর এটা হচ্ছে মানব বাহিত। প্রবলেমটা এই জায়গায়। সেই জন্যই মনে রাখবেন কেয়ারটা আমাদের বেশি নিতে হচ্ছে, এবং কেয়ারটা বেশি নিতে হচ্ছে বলে অনেক মানুষের একটা টেনশন আছে, যাওয়ার পরে আমার যদি পজিটিভ হয় আমাদের আবার কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট তো বলে দিয়েছে, যেটা আমাদের অডিট কমিটি বারবার বলছিল, সেই কেসগুলো যে এই কেসগুলো বলো, যেটা আজকে তোমাকে পাঠালাম কিছুক্ষণ আগে, যেটা বলেছে যে এগুলো বাড়িতে ট্রিটমেন্ট করা যায়, তা সেইগুলোই তো আপনারা বলে দিচ্ছিলেন। বলো সেটা একদম কি মাইল্ড মডারেট কেস হলে, মানে এসিম্পটোমেটিক হলে আর মাইল্ড হলে বাড়িতে ট্রিটমেন্ট করা যায় হোম কোয়ারেন্টাইনে রেখে। ওর কতগুলো শর্ত আছে যে কি করতে হবে, সেটা আমরা কিন্তু সার্কুলার পরশোলিও দিয়েছি। কালকে আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা সার্কুলার দিয়েছে সেটাকে তার নিরিখে আবার আমরা জানিয়ে দিয়েছি যে কি করতে হবে। প্লাস সাসপেক্ট কেস ওরা বলছে, এই যে ভাষা প্রয়োগ করেছে সাসপেক্ট কেস, এসিম্পটোমেটিক, মাইল্ড অ্যান্ড সাসপেক্ট কেস, এই শব্দটাকে বাড়িতে রাখাই ভালো। সুতরাং এইটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্সও আছে, আইসিএমআর এর গাইডলাইন্স তো আশা করি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্সটা কি ওরা স্বীকার করে, তাই তো? সুতরাং এই গাইডলাইন্স আমরা একটু আগে বলেছিলাম, কিন্তু পরে গাইডলাইন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে, ভালোই হয়েছে। তাতে কি হবে দেখুন, একটা বাড়িতে কেউ যদি একটা মায়ের জাস্ট একটা পজিটিভ পেল, টেস্ট করলে তার মায়ের টেস্ট সে নিশ্চয়ই করবে, মায়ের জন্য সে বাড়িতে থাকতে পারে, কিন্তু সেই দায়িত্ব নেবে যাতে তার রোগটা অন্য কাউকে না ছড়ায়। বাড়ির লোকেরা দায়িত্ব নেবে তাকে যাতে আইসোলেশন করে রাখা হয়। চিকেন পক্স হলে আমরা কি করি, আলাদা করে রাখি না? স্মল পক্স হলে আমরা কি করি, আলাদা করে রাখি না? হাত ধরে কি করি আমরা, বলি একটু আলাদা থাকবো, তার জামা কাপড় অন্য কেউ বাঁচাবে না। এগুলো তো অনেক দিন ধরে আমরা দেখেছি, সুতরাং এগুলো কিছুই নয়, ওই আর কি জিনিসটাকেই নতুন করে গতি পেয়ে একটা গতিধারার মধ্যে চলে এসছে করোনা। ম্যালেরিয়া নিঃশেষ করতে ম্যালেরিয়া কত লোক মারা যেতে হবে, প্রচুর লোক মারবে, এটা শেষ করতে অনেক টাইম লেগেছে। আজকে সেরকম ম্যালেরিয়া হয় না। ডেঙ্গু প্রতি বছর ক্যারেক্টার চেঞ্জ করছে, এটাও একদিন শেষ হবে। কখনো সার্স এসছিল আপনারা জানেন, কখনো সোয়াইন ফ্লু এসছে, কখনো হিনি এসছে, কখনো ইবোলা এসছে, কত রকম ডিজিজ আসছে এবং সেগুলোকে মোকাবিলা করতে হয়। আর নতুন সাংঘাতিক ধরনের ডিজিজ যদি মানুষ থেকে মানুষে তাহলে আরো সাংঘাতিক। আমি কথা বলছি, এমনকি ফোনে কথা বলছি, আমার ফোনে কথা বলতে বলতে আমি দেখি আমার যাতে ড্রপলেট না পড়ে, কারণ এই রোগটা যদি আরেকজন ইউজ করে, আমার যদি রোগ থাকে সেই কিন্তু রোগটা পাবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই যে মাস্কটা আমি ইউজ করছি, মাস্কটা ইউজ করার পরে আমি কতগুলো রেগুলার আমায় কাচতে হবে,
প্লাস্টিকের মাস্ক কিনতে হবে টাইম আছে পরবার, সারাক্ষণ কাজ করবে না, 6 ঘন্টা ইউজ করে ওটাকে রেখে দিতে হবে, আবার আফটার 3 days ইউ ক্যান ইউজ। কটনটাই একটাই সুবিধে, এটা হচ্ছে আপনি কেচে করতে পারেন, এটা হচ্ছে বড় অ্যাডভান্টেজ। সুতরাং মাস্ক পরাটা আমাদের এখন জীবনের একটা আর একটা পোশাক হয়ে গেছে বলতে পারি, আমাদের অঙ্গ হয়ে গেছে, আমাদের দিন প্রতিদিনের একটা অঙ্গ হয়ে গেছে। অবশ্যই এটা শরীরের মধ্যে ভালো, কিন্তু ভাইরাসে যাতে না আসে সেটা দেখে নিতে হবে। শুধু প্রেসের কাছে, মিডিয়ার কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা ঘটনা ঘটলো, গভর্নমেন্টের কোনো রকম আপনারা ওপিনিয়ন নেন না, ওয়ান সাইডেড কেউ বিজেপির কথা শুনে নেগেটিভ এবং ডিস্ট্রাকটিভ ভাইরাস ক্যারিয়ার হয়ে যাচ্ছে। প্লিজ বিহেভ প্রপারলি। আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের কোভিড যে ডিজাস্টার একটা চালাতে পারি, কিন্তু অ্যাকশন নিতেও পারি, কিন্তু আমরা এটা করি না। কারণ আমরা একটা সিস্টেম মেনটেন করি, বাংলার একটা কালচার আছে, বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার একটা সভ্যতা আছে, বাংলার একটা মানবিকতা আছে, সহ্য করাটা আমাদের ধর্ম। কিন্তু যে গভর্নমেন্টটা সকাল থেকে রাত অব্দি কাজ করছে, যে অফিসারগুলো সকাল থেকে রাত অব্দি কাজ করছে, যারা আমরা ফিল্ডে কাজ করছি সকাল 6টা থেকে রাত্রি 1টা পর্যন্ত, এমনকি কখনো কখনো রাত 2-3টেও হয়ে যাচ্ছে, কি করে প্রতিরোধ করা যায়, কি করে প্রতিষ্ঠিত করা যায়, কি করে মানুষকে ভালো রাখা যায়? আর যাদের কোনো কাজ নেই, ঘোলার জলে মাছ ধরতে যাওয়াই একটাই কাজ, পলিটিক্স করা বিপদের সময়, তারা সবচেয়ে বড় বিপদ সমাজে। যারা পলিটিক্স করে এই দুঃসময়, এই দুর্ভোগী মানুষের এই দুর্যোগে, তাদের কাছে বলবো রুটিন কেস নিয়ে পলিটিক্স করতে যাবেন না। একটা সাংবাদিক খুব ভালো রিপোর্ট করতে পারে, আবার একটা সাংবাদিক ভালো ডেস্কে কাজ করতে পারে, একটা সাংবাদিক ভালো ফটোগ্রাফার হতে পারে, আবার একটা সাংবাদিক তথ্য বিশেষ খবর করতে পারে। সমাজে বিভিন্ন ক্যাটাগরি আছে। কি করে ভাবলেন এই নতুন একটা উপসর্গের সময় যে কোভিড হাসপাতালগুলো করা হয়েছে, প্রত্যেকটা ডক্টর, প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা হেলথ ওয়ার্কার তারা ট্রেন হয়ে এত তাড়াতাড়ি তারা একদম পুরো এক্সপার্ট হয়ে যাবে? তাদেরও কখনো ভুল হতে পারে, তাদেরও কখনো কখনো একটা লেখায় ভুল হয়ে যেতে পারে, একটা নোটিশে ভুল হয়ে যেতে পারে, একটা প্রিন্ট মিস্টেক হয়ে যেতে পারে প্রিন্টিংয়ে। সেটা নিয়ে যারা সারাক্ষণ সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে গভর্নমেন্টকে মেলাইন করার চেষ্টা করছেন, তাদের কাছে আমি বলবো যা ইচ্ছে ভাবুন, যা ইচ্ছে করুন। বেঙ্গল এখনো পর্যন্ত করোনা নিয়ে বেঙ্গল ইজ দ্য বেস্ট পারফরমেন্স দেখিয়েছে। যদি কেউ মনে করে থাকেন বেশি করে করোনা ঢুকিয়ে দিয়ে আর বেশি করে বদনাম করে বেঙ্গলকে বদনাম করবেন, তাদের উদ্দেশ্য আমি এটা বলবো, দেখুন চ্যারিটি বিল্ডিংস এর খবর আজকে গুজরাটেও আমরা চালাই না সরকার, মহারাষ্ট্রে আমরা চালাই না সরকার, মধ্যপ্রদেশে আমরা চালাই না সরকার, রাজস্থানে আমরা চালাই না সরকার, হরিয়ানায় আমরা চালাই না সরকার, উত্তরপ্রদেশে আমরা চালাই না সরকার, দিল্লিতে আমরা চালাই না সরকার। আমরা তো কোনো রাজ্যের বিরুদ্ধে বলিনি, কারণ প্রত্যেকটা রাজ্যই এটাকে ফেস করছে। আমরা সেই অ্যাঙ্গেল দিয়ে দেখছি যে এই দুর্যোগে দুর্ভোগে আমরা সব রাজ্যের সাথে আছি, কিন্তু যারা নিজের রাজ্যকে চোখে দেখতে পায় না, আয়নায় নিজের মুখ না দেখে অন্যের মুখ দেখার চেষ্টা করে, তাদের বলি অনেক টাকা আছে, সোশ্যাল নেটওয়ার্ক করে যাবে, বারণ করছি না, এবং আপনাদের অ্যারেস্টও করি না, খুব কম করি না। তার কারণ কি আছে, আপনাদের ছেড়ে রেখে দিচ্ছি। এই কাজটা করে আপনারা বেশিরভাগ নিজেরাই বিভ্রান্ত করে নিজেকে, কাজের বেলা তো কিছু জানেন না। একটা ডাক্তার যে প্রেসক্রিপশন লিখতে পারে আপনারা পারেন? একটা শিক্ষিকা যে অক্সিজেন নিতে পারে আপনারা সেটা পারেন? না একটা হেলথ কর্মী ঝাড়ু নিয়ে রাস্তায় দাঁড়াতে পারেন? ওই 7টা হরফের নেতারা এখন বেরোন, দেখি কত রাস্তা দাঁড়িয়ে এই মানে যারা আজকে কাজ করছে করোনা প্রতিরোধে রাস্তা পরিষ্কার করছে, তাদের সামনে দাঁড়িয়ে ঝাড়ু মিলিয়ে কাজ করতে পারবে? গেম ইজ নট দ্যাট ইজি। ভিডিও স্ক্রিনের বাইরে বসে শুধুমাত্র মন্তব্য করে যাও, আর সোশ্যাল নেটওয়ার্কে ফেক নিউজ, ফেস সেভিং নিউজ, আর স্টেট গভর্নমেন্ট যারা কাজ করছে তাদের অ্যাটাক করা। 4টে জোন তৈরি করেছে। আমরা যেমন কাজ করার জন্য জোন তৈরি করেছি, গ্রিন জোন, রেড জোন, অরেঞ্জ জোন। অরেঞ্জ জোন হচ্ছে এ জোন, বি জোন, সি জোন, ডি জোন। ডি থেকে শুরু করি, ডিস্ট্রাকটিভ কাজ করার জন্য।
সি কনফ্রন্টেশন জোন, বি সব কাজ ব্লক করে দেওয়ার জন্য। আর এ অ্যাভয়েড করো না, আমি তো আর কিছু করছি না। গভর্নমেন্ট যদি কিছু করতে না পারে, গভর্নমেন্ট যদি কাজটা করতে না পারে, টোটাল মেশিনারিটাকে অ্যাপ্রুভ করে দাও। আমি সারাদিন এই করে করে গভর্নমেন্টকে বিজি রাখি। বাঙুরে একটা ডেড বডি কেন নিয়ে যাওয়া হলো, কেন নিয়ে যাওয়া হলো, বাঙুর হসপিটাল বুঝবে, পুলিশ বুঝবে। তোমার তুমি কি ডেড বডিটাকে কাঁধে করে নিয়ে যাবে? কে কবে তার ডেড বডি নিয়ে যাবে, ইট ইজ দেয়ার চয়েস। পেশেন্টের যারা গার্জিয়ান তাদের চয়েস। এখনো মনে রাখবেন, প্রত্যেকটা মর্গে অনেক ডেড বডি থাকে। অ্যাক্সিডেন্টে মারা গেছে, হয়তো খোঁজ পাচ্ছে না, মিসিং আছে, আনআইডেন্টিফাইড ডেড বডি। এগুলো আইসোলেটেড এরিয়ায় পুরনো হয়, এগুলো কোর্ট অর্ডার লাগে। এগুলো জানেন? একজন কি অর্ডার দিচ্ছে বেচারা জানে না, তাকে একদম পুরো, সে যদি সবাই যদি ভালো অর্ডার দিত তাহলে তো অর্ডারটা অর্ডারেই থাকতো না। কেউ কেউ ভুল করে ফেলে বলেই তো কারেক্ট করতে হয়। এটাও তো একটা ধর্ম, এটাও তো একটা জীবনের অঙ্গ। আমি কি সব জানি? আমি ওস্তাদ? আমি কাজ করি। আমার মনে ছিল 55টা হসপিটাল, কোভিড হসপিটাল। আমি রাজনীতি আমার পাশে জিজ্ঞেস করেছিলাম, বলতে 51। আমি শুনেছিলাম ওটা কিছু প্রেসকে বলছিলাম। তো এইটুকু জিজ্ঞেস করে নিলেই তো হয়। গভর্নরকে, আপনার গভর্নমেন্টকে কিছু জিজ্ঞেস করছেন না। ওয়ান সাইডে কেউ কেউ ওদের কথা শুনে ফাঁদে পা দিচ্ছে। প্লিজ এটা করবেন না। বাংলার মানুষের স্বার্থ, মানুষকে প্লিজ এখন হস্টাইল করবেন না। মানুষ দুঃখ পায় এমন কোনো কাজ করবেন না। মানুষ বিভ্রান্ত হয় এমন কোনো কাজ করবেন না। বরঞ্চ পারলে মানুষকে সচেতন করুন। আজ তো দেখেছেন কেরালা গভর্নমেন্ট বলছে আমরা 25% টাকা মাইনে দিতে পারবো। অনেক গভর্নমেন্ট 50% স্যালারি দিতে পারে গভর্নমেন্ট এমপ্লয়িজদের। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে ডিএ ফিক্স করবো, এই জন্য সেই জন্য কত কি কেটে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কোথা থেকে টাকা পাবে? আর প্রযুক্তি পেয়েছে। তা সত্ত্বেও তো মনে করবেন, মনে রাখবেন, আমরা কিন্তু 1 তারিখে মাইনেতে দেওয়ার জন্য যেখান থেকেই করি, যেখান থেকেই পাই, 55,000 কোটি টাকা সোশ্যাল স্কিমে দিয়ে 55,000 কোটি টাকা দেনা শোধ করে এই কাজটা করছি। এখনো মনে রাখবেন, দেখান তো কে করেছে। যে করেছে তাকে আমি কৃতিত্ব দেবো। প্রথমে চ্যারিটি বেনিফিশিয়ারি ওখান থেকে শুরু করুন না, দিল্লি থেকে শুরু করুন। তারপরে সে বাংলাটাকে বসে বসে বাংলাকে ধ্বংস করবে। দরকার দয়া করে বাংলাকে ধ্বংস করবেন না, বাংলাকে সৃষ্টি করুন। আর মনে রাখবেন, আজকে আমরা যে কাজটা করছি চ্যালেঞ্জ নিয়ে কন্টিনিউয়াস, কালকে আমি সমস্ত ডক্টর সার্টিফিকেশনকে মিটিং করছি। আজকেও এতগুলো ডিপার্টমেন্ট নিয়ে বসে কাজ করা হচ্ছে। নট এ ম্যাটার অফ জোক। সারা বাংলায় কত পুলিশ স্টেশন, একটা থানায় একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে সারা ভারতবর্ষে মহাভারত প্রমাণ বেদান্ত করে দিচ্ছে। কত বড় বিজেপি চল, কি করে করেন? আরে ভাই, টিকিয়াপাড়ে একটা ঘটনা ঘটলে পুলিশ অ্যাকশন নেবে, তোমার এত কিসের মজা? তুমি টিকিয়াপাড়া নিয়ে সারা ভারতবর্ষ বাংলা গভর্নমেন্টকে হিউমিলেট করছে। শকুনির মতো বসে আছে। শকুনি যখন বসে থাকে, কখন একটা মৃতদেহ আসবে সে খাবে টুকরে টুকরে। তেমনি কেউ কেউ বসে আছে রাজনৈতিক কারণে, কোনো কাজ নেই। বলুন না ঝাড়ুদার লোক পাচ্ছি না, ঝাড়ু দিতে বলুন না রাস্তাটা ক্লিন তো কাজে লাগবে। আমার ইচ্ছে বললে আমি দেবো, আমার পার্টির ওয়ার্কারকেও তো দিচ্ছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমি ঝাড়ু দেওয়াটাকে কোনো দুর্বলতা মনে করি না, আমি ভালো কাজ মনে করি। আমি নিজে ঝাড়ু দিয়ে, আমি আমার মিউনিসিপ্যালিটি ওয়ার্কারদের আমি মাস্ক দিয়ে তাদের সাথে হাত মিলিয়ে কাজ করেছি। আই ক্যান ডু দিস। কে বলছে না? না করে বড় বড়, এখন তো সবচেয়ে বড় বড় সময়। নামুন, আসুন, সবাইকে বলবো সব নামুন, রাস্তায় ঝাড় দিন, রাস্তাঘাট পরিষ্কার রাখুন, হসপিটালগুলো পরিষ্কার রাখুন। পুরো নাইটিঙ্গেলের মতো, সিস্টার একদম নাইটিঙ্গেলের মতো ক্যান্ডেল লাইট নিয়ে বেডে বেডে ঘুরুন। কোভিড পেশেন্টদের পাশে থাকুন, কোয়ারেন্টাইনের পাশে থাকুন, হেলথ ডিপার্টমেন্টের পাশে থাকুন, পুলিশ ডিপার্টমেন্টের পাশে থাকুন, সর্বোপরি মানুষের পাশে থাকুন। তবেই বুঝবো আচ্ছা কথা বলার দল। আর যারা মানুষের ব্যাখ্যা বুঝবেন না, কথার মতো কথা না বলে শুধু চিরতর মতো চিরতর জল খাওয়াবেন, তারা মনে রাখবেন আমরা খুব দুর্বল করি। এবং কিছুক্ষণের জন্য you can fool some of the people some of the times, you can fool few people for the some of the time.
কিছু মানুষকে কিছুক্ষণের জন্য বোকা বানাতে পারে, কিন্তু সব মানুষকে সর্বক্ষণের জন্য বোকা বানানো যাবে না। কাল কোনো নির্বাচন নেই যে এখন থেকে মাঠে নেমে পড়েছেন। যখন নির্বাচন হবে, নির্বাচনের ঘন্টা বাজবে, উত্তর তখন মানুষ দেবে। আপনাদের উত্তর মানুষ, আপনাদের প্রত্যুত্তর মানুষ, এটা মাথায় রাখবেন। আজকে কথা বলে বললাম তার কারণ আমি রিয়েলি এত কাজ করার পরেও যখন বাড়িতে ফিরে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বা আমার অফিসাররা বা যে চিকিৎসকরা কাজ করে বা হেলথ কর্মীরা বা মিউনিসিপ্যালিটি কর্মীরা বা যে কোনো ডিপার্টমেন্ট, তারা যখন ফিরে গিয়ে শুধু শুনে তিক্ততা তিক্ততা তিক্ততা, মনে রাখবেন লেবু কচলাতে কচলাতে টেকো হয়, সেই লেবুটা কচলানোর চেষ্টা করবেন না। অরেঞ্জ দিয়ে রস খান, শরীর ভালো হবে, ভিটামিন সি আছে, বেশি করে অরেঞ্জের রস খান, আগামী দিন ফাইট করবো। আমাদের যে টাস্ক ফোর্স আমরা তৈরি করেছিলাম, বিশেষ করে ইকোনমিক রিহ্যাবিলিটেশন প্ল্যান ইনভলভ করবার জন্য, মনে রাখবেন সারা ভারতবর্ষে কেউ করতে পারেনি। সব এর টাকা কাটছে, ওর টাকা কাটছে, এমপিরেট কাটছে, মাইনে কাটছে, জ্ঞান দিচ্ছে, দুঃখ পাচ্ছে, জ্ঞান দিচ্ছে। তাদের জন্য বলি আমাদের টাস্ক ফোর্স, আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট দেম, আই ওয়ান্ট টু কমপ্লিমেন্ট দেম। আমাদের টাস্ক ফোর্স has made a 6 months economic rehabilitation plan involving rupees 1,52,000 crore for 6 months. ওরা অলরেডি প্রপারলি কাজ করেছে, বিজি দেখেছে এটা কমিটিটা, এবং আমরা এটাকে এক্সামিন করছি। প্লিজ রিমেম্বার, আমরা মুখে বলি না, আমরা করে দেখাই। সারা ভারতবর্ষে একটা স্টেট দেখেন তো 55,000 কোটি টাকা সোশ্যাল স্কিমে দেয় টাকা। কেউ কেউ বলবে 15 লাখ টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়েছে। আমার দুজন চিকিৎসক মারা গেছে, খুবই দুঃখে, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু একজনের তো টাকা আমরা পাঠিয়ে দিয়েছিলাম, আর একটা কি পাঠিয়েছি, দুটোকে, সেটা প্রাইভেট হসপিটাল এবং একটা গভর্নমেন্ট, আমাদের বিপ্লব বাবু, আমরা কিন্তু চেক পাঠিয়ে দিয়েছি। আমি নিজে কিন্তু তার স্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম, বিপ্লব বাবু স্ত্রী পজিটিভ আছে, সে নিজে কথা বলছে তার ছেলের সাথে, তার এক ছেলে থাকে ব্যাঙ্গালোরে, আর এক ছেলে থাকে এখানে, এবং সেও যদি চাকরি চায় আমরা চাকরিতেও করতে, এটাও আমরা বলেছি। মনে রাখবেন আমাদের এখানে 21 জন হেলথ কর্মীকে ইতিমধ্যে 1 লাখ টাকা করে, যেটা সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম হেলথ কর্মী ইন্স্যুরেন্স থেকে, সেটা কিন্তু 21 জন স্বাস্থ্যকর্মী পেয়ে গেছে। আপনাদের একজন সাংবাদিক মারা গেছে, তার পরিবারের ব্যাপারটা পার্শ্ব হচ্ছে, যদি তার পরিবার চায় আমরা যেটা বলেছিলাম 10 লাখ টাকা আপনাদেরও কভারেজ আমরা দিচ্ছি। আপনাদেরও একজন সাংবাদিক ফটোগ্রাফার আকবর মসজিদে আজকে অসুস্থ হয়ে পড়েছিল তার বাড়িতে, নাদিম আমাকে খবরটা দেওয়ার সাথে সাথে আমি থ্যাঙ্কস দিচ্ছি অনুজকে, যে আমি সঙ্গে সঙ্গে খবরটা দিচ্ছি কলকাতা থেকে, এবং তারা নিয়ে পেশেন্টটাকে সঙ্গে সঙ্গে আসলে ওকে আমরা সঙ্গে সঙ্গে ওর বাড়ি থেকে তুলে নিয়ে এসে কলকাতা পুলিশ বাংলা হসপিটালে ভর্তি করে দিয়েছিল। মাথায় রাখবেন, ইনফরমেশন আসলে আমরা কাজে লাগাতে পারি। ইনফরমেশন আমি না পেলে কি করবো? নিচু তলায় ছোটখাটো ভুল হতে পারে, এটা এখনকার জন্য ক্ষমা, এটা কেন তো ভুল নয়। নতুন কাজ, নতুন উদ্যোগ, কখনো কখনো চলার পথে ভুল হয়ে যেতে পারে। পুলিশ সারাক্ষণ কাজ করছে, একটু একটু ভুল হয়ে যেতে পারে, সেটাকে নিয়ে ভাববেন। আর 99% ভালো কাজটা করবেন না। টিকিয়াপাড়ায় একটা ঘটনা ঘটেছে, ঘটনা ঘটা উচিত ছিল না, এবং ঘটনাটা খারাপ ঘটেছে, এবং যারা আসল দোষী ইনোসেন্টদের হ্যারাস করা করো। অফকোর্স এখানে আমরা মনে করি যখন অন্যায় যেটা অন্যায়, সেক্ষেত্রে আমরা সবাই ক্ষেত্রেই সমানভাবে হিউম্যান বিং হিসেবে ঠিক করি। এটা বাংলা, আমরা কখনো কাস্ট, ক্রিড, রিলিজিয়াস করি না। আমরা সব মানুষকেই ভালোবাসি, সবাই আমাদের ভাই বোন, কিন্তু অন্যায় যে করে সে অন্যায় বলে পরিচিত হয়। তারপরে হিন্দু নেই, মুসলমান নেই, শিখ নেই, খ্রিস্টান নেই। ক্রাইমস ইজ ক্রাইম, ক্রিমিনাল অফেন্স ইজ ক্রিমিনাল অফেন্স, এটা মাথায় রাখবে। সেটাকে নিয়ে এত হইহুল্লোড় করে বলুন না, উত্তরপ্রদেশে যে হলো পুলিশকে মানলো, কি করেছে ব্যবস্থা? দিল্লিতে কত ঘটনা ঘটেছে, এখন খুলবো নাকি এখন খুলতে চাইছি না, যেহেতু এখন একটা সংকটের মধ্যে মানুষ আছে। তো আপনি খুললে আমিও খুলে দেবো, কিন্তু বিজেপি বন্ধুরা মনে করবেন না একতরফা আপনি করবেন। প্যান্ডোরা বক্স কিন্তু আমরাও খুলে দেবো। কত লোক মারা গেছে দিল্লিতে এনপিআর এনআরসি নিয়ে আন্দোলন করতে গিয়ে, আমি কিন্তু বলিনি বন্ধু এখনো। তার কারণ
আমি মনে করি এইটাকে আমরা আগে সামলাই। ভুলাম না না সে ঠিক আছে, অনেক জায়গায় অনেকে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা সময় অনেক থেকে তো খবরই আছে ছেড়ে দেয় সব। এখানে রোজ আপনারা কাগজ কলমে অডিট করেন বসে বসে, জান না অত কোটি হাজার হাজার কোটি টাকা অফিসে অডিট করে আসেন না, এক্সপার্টদের করতে দিই। আর এখানেও যে অডিট কমিটি হয়েছে আমি করিনি, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। এবং আমি জানি না কারা কারা মেম্বার আছে, আমার প্রয়োজন পড়ে, এটা আমি করি না। এটা ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে, হি ইজ দ্য অথরাইজড পার্সন, চিফ সেক্রেটারি আছে, হি ইজ দ্য অথরাইজড পার্সন। আই এম নট, আমিও না চন্ডিমা না, আমরা এক্সপার্টস লোক নই। শুধু মিথ্যে কথা দিয়ে কতদিন চলবে? শুধু মিথ্যে কথা দিয়ে খবরের কাগজ কতদিন ধরবে? কেউ একটা বলছিল আপনি একটা খবর দেবেন, বা একটু চেক করবেন না। আপনি যে একটা নিউজ করছেন বুঝতে পারছেন না। আপনি যদি বলেন বেড নেই, তাহলে সিস্টাররা ডাক্তাররা কি বলছে না, বলছে তার মানে কি আমরাও যদি এফেক্টেড হয়ে যাই, তার মানে এফেক্টেড হয়ে যাই, তার মানে আমাদের চিন্তা করার জায়গা নেই। বুঝতে পারছেন না জায়গাটা কোথায় গিয়ে হেল্প করছে? এটা মাথায় রাখতে হবে। পরিবারটা কিন্তু আমাদের সকলের আপন পরিবার। তাই আমি বলবো একটু দায়িত্বশীলতার পরিচয় দিন, একটু দায়িত্ব জ্ঞানতার পরিচয় দিন। আমরা দেব, কথা দিচ্ছি। যদি বিজেপি বন্ধুরা মনে করেন কেউ অসুস্থ হচ্ছে, কারো কোভিড হচ্ছে, কেউ আক্রান্ত হয়েছে, কারো কোনো সিমটমস আছে, মেসেজ পাঠাবেন আমাকে, আমি আপনাদের সঙ্গে সঙ্গে ভর্তি করে দেবো, ব্যবস্থা করবো, ট্রিটমেন্ট করে দেবো, বিনা পয়সায় চিকিৎসা করে দেবো। যদি মনে করেন খাবার দাবার নেই, খাবার দাবার পাঠিয়ে দেবো। আমাকে অনেকে তখন রাস্তায় লোকের কাছে শুনে, এবং সাংবাদিকরাও অনেক কিছু অনেক কিছু আমাকে পাঠায়, আমি করে দিই। আমাকে যেই সাধারণ মানুষ পাঠালো, তখন সোর্স থেকে কত খবর আছে, সকাল থেকে রাস্তায় ঘুম ভাঙে এটা দিয়ে, ঘুমোতে যাই এটা দিয়ে, ঘুমটা ঘুমোতে কোথায় পাচ্ছি? আমি আপনাদের বলতে পারি না না, আমিও একটা হিউম্যান বিং, আমার মাথায় যন্ত্রণা করছে কালকে। কারণ আমি রাজীবকে বলছিলাম, আপনারা কেউ জানেন এই একটা কাজ করতে করতে গত সানডে দুপুরবেলা আমার বলছি ম্যাডাম আমার ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছে, গো হাউস। সবাই তো ওয়ার্ক অ্যাট হোম করছে বাবা, হাফ অফ দ্য ডেজ। আমাদের তো ফিল্ডে কাজ করতে হচ্ছে, আমাদের ওভার টাইম করতে হচ্ছে, ডাবল ডিউটি করতে হচ্ছে। আমরা যদি মানুষ নই, আমার তো কারণ রাতে কি মাথা বলিনি, তাই নিয়ে করে যাচ্ছি। তা আমরা কোথায় মিল নই। আপনি আমার মাথাটাকে রোজ গোতাবে, আর আমি আমার মাথাটাকে আপনাকে এগিয়ে দেবো বধ করবার জন্য। মানুষের কাজ করতে গিয়ে যদি বধ হই, আমার কোনো আপনারা কি নতুন করে একটা চ্যাপ্টার ওপেন করেছে, নেগেটিভ ভাইরাস কেরিয়ার অ্যান্ড দ্য ডিস্ট্রাকটিভ ভাইরাস কেরিয়ার। আমি যারা এই সংকটের সময় এই ধরনের আচরণ করছে, আমি তাদের কন্ডেম করছি। আমরা রিয়েলি শক। আর প্রতিদিন যারা মেসেজ করে পেন্ট, তাহলে আমরা বলি আমরা পেন্ট না পেন্টেড কোনটা? আপনাদের মাথা ধরলে পেন্টিলার খান, আর আমাদের মাথা ধরলে আমরা মানুষের কাছে কথাটা বলি, কারণ আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ। গভর্নমেন্ট অফিসারদেরও একটা লিমিটেশন আছে, যারা কন্টিনিউয়াস কাজ করছে তাদের কোনো অ্যাপ্রিসিয়েট করবেন না। হেল্প কর্মীরা যারা কাজ করছে কন্টিনিউয়াস অ্যাপ্রিসিয়েট করবেন না। আশার মেয়েরা কাজ করছে নিজের জীবনে ঢুকি অ্যাপ্রিসিয়েট করবেন না। আমার পুলিশের লোকেরা কাজ করছে অ্যাপ্রিসিয়েট করবেন। দমকলের লোকেরা গিয়ে রাস্তা পরিষ্কার করছে অ্যাপ্রিসিয়েট করবেন। তাহলে লোক কাজটা করবে কেন? অনেকে জানেন তো অনেক কাজ করতে চায়, প্রতিবাদে পরিবর্তে একটু অ্যাপ্রিসিয়েশন চায়। এই অ্যাপ্রিসিয়েশনটা প্লিজ দয়া করে যারা ভালো কাজ করছে তাদের জন্য করুন। আর যারা সকাল থেকে রাত পর্যন্ত শকুনির মতো বসে আছে চেয়ে কখন মানুষ মরবে, আর তারা এটা নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক করবে, আমি বলি সোশ্যাল করুন, আনসোশ্যাল হবেন না প্লিজ দয়া। সোশ্যাল হোক, আনসোশ্যাল হবেন না, কারণ সেটা কিন্তু ভালো হবে। আজকে আপাতত ভাবছেন এরা তো টাইম পাচ্ছে না, আমি করে যাচ্ছি, আমার তো কোনো কাজ নেই। আর এগুলো আমরাও রেখে দিয়েছি সব সযত্নে, এই টাইমে জবটা পাবো। ওয়েট করুন। আমি কথাগুলো বললাম, এই কারণে যাতে আগামী দিন এটা সবাই মাথায় রাখে। আমি কথা দিলাম আমি কোনো রাজনীতি করবো না, করিও না। অনেক সেন্ট্রাল টিম, এই টিম, সেন্ট্রাল টিম, অনেক কিছু, হোম টিম, এক্সপার্ট টিম, কত ভাষণ দেওয়া সত্ত্বেও করি। আমি কথা দিলাম করবো না যতক্ষণ করোনা ওভার না হচ্ছে। তো আপনাদের কথা দিতে হবে মানুষকে, হ্যাঁ এটা করবেন, আর এটুকু করবেন। আর সোশ্যাল নেটওয়ার্কে যারা সাধারণ মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকে, বিশ্বাস করুন কিছু লোক আছে কোনো কাজ নেই, একটা ছোট্ট জিনিস নিয়ে নানা রকম লিখে দেয়।
একটা ছোট্ট একটা হেড ক্লার্ক কি একটা লিখেছে, এগুলো রুটিন ব্যাপার। এখানে রোজ রোজ মিথ্যে কথা বলা আর পলিটিক্স করা। একটা হসপিটালে কতগুলো লোক রেখে দিয়েছে কারা আমি জানি না, দেখো তো খুঁজে নিচ্ছি আধার কার্ড ভিডিও করে দিয়ে দিচ্ছে। ভিডিওটা কি ডেড বডি করে, ডেড বডি কোথায় করে থাকবে। এমনকি হসপিটালে আপনারা দেখেন জেনারেল ডে 4 ঘন্টা ওয়েট করতে হয় বডি লাইন অফ ফ্যামিলিকে। হসপিটাল হয় কি হয় না, ওয়েট করে, এটা হসপিটালের প্রোটোকল। সেই জন্য মনে রাখবেন, এখন একটা বিপদ ঘটেছে, ন্যাচারালি কোনটা প্রায়োরিটি দিতে গিয়ে যখন টেস্ট করছে, সে বেচারা 1000টা টেস্ট করছে, একটা যদি ভুল হয়ে যায় সেটাকে আমাকে রেক্টিফাই করে দিতে হবে। কিন্তু সেটাকেই যদি আমি ধরে ক্রিটিসিজম করি, তাহলে যে লোকটা 1000টা করছে 990টা 99টা সে সফল হয়েছে, একটা পারেনি বলে তাকে আমি দূর দূর করে দাঁড়িয়ে দিতে পারি না। আমাকে বুঝতে হবে কাজ করতে করতে সেও হয়তো ওভারলোডেড হয়ে গেছে, লেট হিম গিভ এ চান্স, একটা সুযোগ দেওয়া উচিত। এই কথাগুলো খুব টাচি কথা, যারা নিজে কাজ করে তারা বুঝতে পারে, অন্যরা নয়। আমি এটুকু বলে, আমি রাজীব সিনহা আমার চিফ সেক্রেটারি, তিনি এখানে আছেন, কোভিড নিয়ে যেটা আপনাদের কাছে ব্রিফিং করেন, উনি ব্রিফিং করেন গভর্নমেন্টের পক্ষ থেকে, আমি করি না, উনি আপনাদের এইটা বলবেন। আমি আসছি কারণ আমার অন্য কাজ আছে। ভাত